আমরা কি এক ঝটকায় কারো মন পড়তে পারি? অন্য ব্যক্তি আপনার সম্পর্কে কি ভাবছে, আপনার সম্পর্কে তাদের চিন্তা ভাবনা কি আমরা কি জানতে পারি? উত্তর হলো হ্যাঁ, এটা একেবারেই সত্য। আর আজ আমি আপনাকে বলতে যাচ্ছি যে আপনি যে কারোর মন পড়তে পারেন, আর তাও খুব সহজেই। কিন্তু এর জন্য আপনাকে কিছু নিয়ম এবং কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রত্যেকেরই কারোর মন পড়ার স্বাধীনতা আছে, যদি আপনি তা সঠিকভাবে শিখেন এবং অনুশীলন করেন। আজ আমরা আচার্য চাণক্যের নীতি এবং প্রজ্ঞার উপর ভিত্তি করে এই শিল্পটি বুঝতে পারব। একবার চাণক্য তার কুঁড়েঘরের বাইরের ছোট বাগানে গিয়ে একটি গোলাপ ফুল ছিঁড়ে ফেলেন। তিনি চন্দ্রগুপ্তকে বললেন, এই ফুলটা দেখো, সুন্দর না? চন্দ্রগুপ্ত মাথা নাড়লেন, কিন্তু তার মন অন্য কোথাও। চাণক্য তখন জিজ্ঞাসা করলেন, তুমি কি গোলাপের সুবাস পছন্দ করো? চন্দ্রগুপ্ত দ্রুত উত্তর দিলেন, হ্যাঁ মহাশয়, এটা খুব সুন্দর। চাণক্য মৃদু হেসে বললেন, যুবক, তুমি ফুলের গন্ধও পাওনি, তাহলে সুগন্ধ কেমন লাগলো? চন্দ্রগুপ্ত অবাক হয়ে গেলেন। চাণক্য আরও বললেন, তোমার মন এখানে নেই, তুমি মগধের সিংহাসনের কথা ভাবছ। তুমি ধননন্দকে পরাজিত করতে চাও, কিন্তু তোমার পরিকল্পনা ব্যর্থ হতে পারে বলে ভয় পাচ্ছ। চন্দ্রগুপ্তের চোখ অবাক হয়ে গেল। সে ভাবল, এটা কিভাবে সম্ভব? আমি কিছু বলিনি। চাণক্য চন্দ্রগুপ্তকে বসতে ইশারা করে বললেন, মন পড়া জাদু নয় চন্দ্রগুপ্ত, এটা এমন একটি শিল্প যা অনুশীলন এবং প্রশান্তি দিয়ে আসে। আমি তোমার চোখে একজন যোদ্ধার আগুন দেখেছি। তোমার মুখের রেখা আমাকে বলেছিল যে তুমি একটি বৃহত্তর লক্ষ্যের জন্য অস্থির। তোমার আঙ্গুল বারবার একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল, তোমার ভয় এবং দ্বিধা প্রতিফলিত করে। আর যখন আমি তোমাকে ফুল সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তুমি তাড়াহুড়ো করে উত্তর দিয়েছিলে, কারণ তোমার মন অন্য কোথাও ছিল। চন্দ্রগুপ্ত জিজ্ঞাসা করলেন, আচার্য, তুমি কিভাবে এই সব জানলে? এটা কি কোনো ধরনের জাদুবিদ্যা? চাণক্য হেসে বললেন, না, এটা কোনো তন্ত্রমন্ত্র নয়, বরং মনের শান্তি অর্জন করা এবং অন্যদের শরীরের ভাষা বোঝার শিল্প। আমি আমার মনকে এতটাই শান্ত করেছি যে আমি অন্যদের মনের গতিবিধি শুনতে পাচ্ছি। চাণক্য চন্দ্রগুপ্তকে নিজের ওপর একটি পরীক্ষা চালাতে বললেন। তিনি তাকে একটি শান্ত কোণে বসে প্রতিদিন 2 ঘন্টা নীরব থাকতে বললেন। কথা বলবেন না বা ভাববেন না, শুধু আপনার শ্বাস-প্রশ্বাসের দিকে নজর রাখুন। যখন আপনার মন শান্ত হবে, তখন আপনি অন্যদের মন পড়তে সক্ষম হবেন। চন্দ্রগুপ্ত কয়েক মাস ধরে এটি অনুশীলন করেছিলেন। ধীরে ধীরে তিনি মানুষের শরীরের ভাষা, তাদের চোখের ঝলকানি এবং তাদের কথার পেছনের উদ্দেশ্য বুঝতে শুরু করেছিলেন। তারপর চাণক্য বললেন, এখন আমি আপনাকে একটি গল্প বলি, মনোযোগ দিয়ে শুনুন। তারপর এই গল্পটি শেষ হওয়ার পরে আমি আপনাকে মন পড়ার 7টি উপায় বলবো। বহু বছর আগে হিমাচলের সরজু নদীর তীরে একটি ছোট গ্রাম বাস করত। সেখানে 2 ভাই বোন বাস করত। রমেশ, তার এক অন্ধ বড় ভাই, এবং অনিতা, তার ছোট বোন, গ্রামে একটি ছোট বাগান দেখাশোনা করতেন। অনিতার বাগানটি সুন্দর ছিল, কিন্তু বন্য প্রাণীরা প্রায়শই তার ফসল নষ্ট করে দিত। এর ফলে অনিতা খুব কষ্ট পেত। একদিন সে তার অন্ধ ভাই রমেশের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়, যে তার তীক্ষ্ণ শ্রবণ শক্তি দিয়ে প্রাণীদের উপস্থিতি টের পেতে পারত। অনিতা বাগানের মাঝখানে একটি ছোট মন্থ তৈরি করে রমেশকে সেখানে বসিয়ে দেয়। সে বলে, ভাই, যদি তুমি কোনো প্রাণীর শব্দ শুনতে পাও, তাহলে তোমার লাঠি দিয়ে প্ল্যাটফর্মে জোরে আঘাত করো, এতে প্রাণীরা ভয় পাবে। রমেশ তার বোনের কথা মেনে যে প্রতিদিন প্ল্যাটফর্মে বসে বাগান পাহারা দিতে শুরু করে। যখনই সে কোনো শব্দ শুনতে পেত, তিনি তার লাঠি দিয়ে আঘাত করতেন এবং প্রাণীরা পালিয়ে যেত। এভাবে বাগানটি নিরাপদ ছিল। একদিন একজন রাজকীয় সৈন্য একটি বনো শুয়োরকে তাড়া করে বাগানের কাছে এসে পৌঁছান। সে রমেশকে জিজ্ঞাসা করে, তুমি কি এখানে একটি শুয়োর দেখেছ? রমেশ উত্তর দিল, আমি অন্ধ, আমি কিভাবে দেখতে পাবো? কিন্তু আমি তোমাকে বলতে পারি যে পাশ দিয়ে যাওয়া প্রাণীটির পেছনে তাড়া করার যোগ্য নয়। তুমি তোমার সময় নষ্ট করছ। সৈনিক বিস্মিত। তুমি অন্ধ? সে জিজ্ঞাসা করল, তবুও তুমি কিভাবে এত নিশ্চিত হতে পারো যে শুয়োরটি তাড়া করার যোগ্য নয়? রমেশ শান্তভাবে ব্যাখ্যা করল, আমি প্রাণীটির পায়ের শব্দ শুনতে পেলাম। এর চলাফেরা ছিল ভারী এবং ধীর, গর্ভবতী শূকরের মতো। একজন সৈনিকের এমন শূকর শিকার করা উচিত নয়। সৈনিক আরও অবাক হয়ে গেল। সে তার লোকদের প্রাণীটিকে খুঁজে বের করার জন্য পাঠালো। তারা ফিরে এসে জানালো যে রমেশ ঠিকই বলেছে, এটি একটি গর্ভবতী শূকর ছিল। সৈনিক রমেশকে জিজ্ঞাসা করল, তুমি কিভাবে এই সব জানলে? রমেশ উত্তর দিল, আমি দেখতে পাচ্ছি না, তবে আমি শব্দ এবং নড়াচড়া শুনতে পাচ্ছি। প্রাণীটির ভারী চালচলন এবং ধীর গতি আমাকে বলেছিল যে এটি গর্ভবতী। সৈনিক রমেশের বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে তাকে আরেকটি প্রশ্ন করল, তুমি কি খুব বুদ্ধিমান? তুমি কি বলতে পারো আমার স্ত্রী আমার প্রতি বিশ্বস্ত কিনা?
রমেশ উত্তর দিল, তোমার মনে এমন প্রশ্ন কেন? কিন্তু ঠিক আছে, আমি উত্তর দেব। এর জন্য আমাকে তোমার স্ত্রীর সাথে একা দেখা করতে হবে। সৈনিক প্রথমে রেগে গেল, কিন্তু পরে শান্ত হয়ে তার স্ত্রী রানী সাবিত্রীকে রমেশের সাথে একটি ঘরে পাঠালো। ঘরে রমেশ সাবিত্রীকে বলল, আমাকে তোমাকে স্পর্শ করতে হবে। এই কথা শুনে সাবিত্রী রেগে গেল এবং রমেশকে মারতে শুরু করল। রমেশ কোনোভাবে তার জীবন বাঁচালো এবং সৈনিকের কাছে ফিরে এলো। সে বলল, তোমার স্ত্রী বিশ্বস্ত নয়। সৈনিক রেগে তার তরবারি বের করে সাবিত্রীর কাছে গেল এবং জিজ্ঞাসা করল, আমাকে সত্যি করে বলো, তুমি কি বিশ্বস্ত? সাবিত্রী বলল, আমি অনুগত নই। সৈনিক অবাক হয়ে রমেশকে জিজ্ঞাসা করল, তুমি এটা কিভাবে জানলে? রমেশ ব্যাখ্যা করল, আমি বলেছিলাম যে আমি তাকে স্পর্শ করতে চাই। সে এত রেগে গেল যে সে আমাকে মারতে শুরু করল। একজন অনুগত স্ত্রী অপরিচিত ব্যক্তিকে স্পর্শ করতে অস্বীকার করবে, কিন্তু সে আমাকে আঘাত করল এবং সেই প্রক্রিয়ায় আমার পুরো শরীর স্পর্শ করল। এমন একজন মহিলা কিভাবে অনুগত হতে পারে? সৈনিক আবার জিজ্ঞাসা করল, আরেকটি প্রশ্ন, আমি কি আমার বাবার ছেলে নাকি অন্য কারো? রমেশ বলল, তুমি এই রাজ্যের একজন সৈনিক, এই প্রশ্নের অর্থ কি? কিন্তু ঠিক আছে, আমি উত্তর দেব, কিন্তু তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে যে তুমি রাগ করবে না। সৈনিক প্রতিশ্রুতি দিল এবং রমেশ বলল, তুমি তোমার বাবার ছেলে, কিন্তু তোমার উপর একজন কৃপণ জমিদারের ছায়াও আছে। সৈনিক খুশি হয়ে তার মাকে জিজ্ঞাসা করতে গেল। মা বলল, তুমি তোমার বাবার ছেলে, কিন্তু আমি যখন স্নান করছিলাম তখন একজন কৃপণ জমিদারের ছায়া আমার উপর পড়ল। সৈনিক রমেশের কাছে ফিরে এসে জিজ্ঞাসা করল, তুমি এটা কিভাবে জানলে? রমেশ বলল, আমি এত পুরস্কার দাওনি, অথচ অন্য কোনো সৈনিক হলে আমি তোমাকে এত পুরস্কার দিতাম। এ থেকে আমি অনুমান করেছিলাম যে তুমি কৃপণ। সৈনিক হেসে বলল, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, কিন্তু বলো, তুমি এত সঠিক উত্তর কিভাবে দাও? রমেশ বলল, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু মানুষের কাজ, আচরণ এবং শারীরিক ভাষার মাধ্যমে আমি তাদের মন পড়তে পারি। তারপর চাণক্য বলল, এখন আমি তোমাকে 7টি উপায় বলবো, যার মাধ্যমে তুমিও অন্যদের চিন্তা ভাবনা বুঝতে পারো। তাদের চোখের দিকে তাকাও এবং ভাবগুলো বুঝতে পারো। চোখ হলো মনের আয়না। যখন তুমি কারো চোখের দিকে গভীরভাবে তাকাও, তখন তাদের মুখের সূক্ষ্ম নড়াচড়া, যেমন ভ্রু কুঁচকে যাওয়া, ঠোঁটে সামান্য হাসি অথবা দৃষ্টির পরিবর্তন তাদের মনের গল্প বলে। উদাহরণস্বরূপ, যদি কেউ তোমার দৃষ্টি এড়িয়ে যায়, তাহলে তারা হয়তো কিছু লুকানোর চেষ্টা করছে। অন্যদিকে আত্মবিশ্বাসী চোখ বড় বড় করে তাকানো দৃঢ়তার ইঙ্গিত দেয়। শরীরের ভাষাও সমানভাবে গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তির বসার ধরন, হাতের নড়াচড়া অথবা মুখের রেখা তার আবেগ প্রকাশ করে। এই শিল্পে দক্ষতা অর্জন করতে হলে আপনাকে একজন গোয়েন্দার মতোই সতর্ক থাকতে হবে। নিজেকে একজন বাজ পাখির মতো কল্পনা করুন, প্রত্যেকটি ছোট ছোট নড়াচড়া লক্ষ্য করুন। যখন তুমি দৈনন্দিন জীবনে কারো সাথে দেখা করো, তাতে বাজারের দোকানদার হোক বা অফিসের সহকর্মী, সাবধানে তাদের মুখ পর্যবেক্ষণ করো। তাদের হাসি কি আসল নাকি কেবল আনুষ্ঠানিক? তাদের চোখে কি উত্তেজনা বা দুঃখ আছে? প্রথমে এটি কঠিন মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে তুমি ছোট ছোট খুঁটিনাটি বিষয়গুলো বুঝতে শিখবে। প্রতিদিন 5 মিনিট করে একজন ব্যক্তির শারীরিক ভাষা পর্যবেক্ষণ করো। তাদের চোখ, মুখ এবং শরীরের দিকে তাকাও। অন্য ব্যক্তির ভঙ্গির দিকে মনোযোগ দিন। আপনি কি কি সংকেত পাচ্ছেন তা একটি ডায়েরিতে লিখে রাখুন। সময়ের সাথে সাথে আপনি শব্দ ছাড়াই মানুষের মন পড়তে শুরু করবেন। এই অনুশীলন আপনাকে একজন দক্ষ মানসিক করে তুলবে, যিনি তাৎক্ষণিকভাবে অন্যদের অনুভূতি বুঝতে পারবেন। তাকে কথা বলার সুযোগ দিন। সে যত বেশি কথা বলবে, তত সহজে বোঝা যাবে। মানুষের মন বোঝার সবচেয়ে সহজ উপায় হল তাদের স্বাধীনভাবে কথা বলতে দেওয়া। যখন একজন ব্যক্তি কথা বলেন, তখন তার কথা, সুর এবং কথা বলার ধরন তার মনের গোপন রহস্য প্রকাশ করে। কখনো কখনো মানুষের কথার মাঝে বিরতি, তাদের কণ্ঠস্বরের পরিবর্তন অথবা শব্দের পুনরাবৃত্তি তাদের মনের গভীরতাকে তারা আসলে কি বলে তার চেয়ে বেশি প্রকাশ করে। এই শিল্পটি শেখার জন্য আপনাকে ধৈর্যশীল শ্রোতা হতে হবে। তাড়াহুড়ো করে কথোপকথন করবেন না। অন্য ব্যক্তিকে তাদের বাক্য শেষ করতে দিন। তাদের কথার দিকে মনোযোগ দিন, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ তাদের কথা বলার ধরনে। তারা কি স্তব্ধভাবে কথা বলছে? তাদের কণ্ঠস্বর কি আত্মবিশ্বাসী নাকি দ্বিধাগ্রস্ত? তারা কি নির্দিষ্ট শব্দের উপর জোর দিচ্ছে?
পরের বার যখন আপনি কারোর সাথে কথা বলবেন তখন কমপক্ষে 5 মিনিটের জন্য তাদের বাধা না দিয়ে শুনুন। তাদের কথা, স্বর এবং বিরতির দিকে মনোযোগ দিন। এরপর তাদের কথা বলার ধরন কী নির্দেশ করে তা বিশ্লেষণ করুন। এই অনুশীলন আপনাকে আরও ভালো শ্রোতা করে তুলবে এবং অন্যদের মন বুঝতে সাহায্য করবে। আপনার মনকে শান্ত করুন। মন পড়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত হল শান্ত মন থাকা। যদি আপনার মন চিন্তা, উদ্বেগ বা কল্পনায় পূর্ণ থাকে, তাহলে আপনি অন্যদের মনের অশান্তি শুনতে পারবেন না। কেবল একটি শান্ত মনই অন্যদের অনুভূতি গভীরভাবে বুঝতে পারে। শান্তি মানে আপনার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে সক্ষম হওয়া, তোমার ভেতরের অস্থিরতা থামানো। এটা এমন একটা অবস্থা যেখানে তুমি অতীতে হারিয়ে যাও না, ভবিষ্যতের জন্য চিন্তিতও নাও। তুমি কেবল বর্তমানের মধ্যেই আছো, আর তোমার মন শান্ত হ্রদের মতো স্থির। এই অবস্থায় তুমি অন্যদের শক্তি এবং আবেগ স্পষ্টভাবে অনুভব করতে পারো। ধ্যান হলো এই শান্তি অর্জনের সবচেয়ে কার্যকর উপায়। প্রতিদিন 10 থেকে 15 মিনিটের জন্য একটি শান্ত কোণে বসে থাকো। তোমার শ্বাস-প্রশ্বাসের উপর মনোযোগ দাও। চিন্তাভাবনা জাগতে পারে, কিন্তু সেগুলোতে আটকে দেও না। মেঘের মতো ভেসে বেড়াতে দেখো এবং সেগুলোকে চলে যেতে দাও। প্রথমে তোমার মন ঘুরে বেড়াবে, কিন্তু ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। দিনের বেলায় এমন একটি সময় বেছে নাও যখন তুমি সম্পূর্ণ নীরব থাকবে। কথা বলো না বা ঘুমিও না, শুধু তোমার শ্বাস-প্রশ্বাসের দিকে নজর রাখো। এই অনুশীলন তোমার মনকে শান্ত করবে এবং অন্যদের মন পড়ার ক্ষমতা বৃদ্ধি করবে। চতুর্থত, শরীরের ভাষা বিশ্লেষণ করো। শরীরের ভাষা হলো মনের খোলা চিঠি। একজন ব্যক্তির ভঙ্গি, হাতের নড়াচড়া এবং শরীরের ভঙ্গি তার মনের অবস্থা প্রতিফলিত করে। উদাহরণস্বরূপ, যদি কেউ কথা বলার সময় হাত পা আড়াআড়ি করে রাখে, তাহলে সে আত্মরক্ষামূলক হতে পারে। যদি সে সোজা হয়ে বসে থাকে এবং খোলা ভঙ্গি করে, তাহলে সে আত্মবিশ্বাস প্রকাশ করতে পারে। ভাষা বুঝতে হলে আপনাকে একজন তীক্ষ্ণ পর্যবেক্ষক হতে হবে। কল্পনা করুন আপনি একজন চিত্রশিল্পী এবং আপনার সামনের ব্যক্তিটি একটি ক্যানভাস, যার প্রতিটি লাইন একটি গল্প বলে। তাদের হাতের নড়াচড়া, তাদের পায়ের অবস্থান এবং তাদের কাঁধের কাত সবকিছুই একটি গল্প বলে। সামাজিক সমাবেশে মানুষের শরীরের ভাষা পর্যবেক্ষণ করুন। লক্ষ্য করুন তাদের ভঙ্গি এবং কাজ কি বলছে। সময়ের সাথে সাথে আপনি সূক্ষ্ম শারীরিক ভাষা ইঙ্গিতগুলি পড়তে শিখবেন। শক্তি এবং আবেগ অনুভব করুন। প্রতিটি ব্যক্তি একটি শক্তি ক্ষেত্র তৈরি করে যা তাদের আবেগকে প্রতিফলিত করে। একটি শান্ত মন এই শক্তি অনুভব করতে পারে। এই শক্তি আপনাকে বলে যে ব্যক্তিটি খুশি, চাপযুক্ত নাকি দুঃখী। এই শক্তি অনুভব করার জন্য আপনার অন্তর্দৃষ্টি জাগ্রত করতে হবে। এটি এমন একটি অনুভূতি যা আপনাকে বলে যে কিছু সঠিক না ভুল। উদাহরণস্বরূপ, আপনি কারো সাথে দেখা করেন এবং তারা হাসছে, কিন্তু আপনি অনুভব করেন যে কিছু ভুল। এটি আপনার অন্তর্দৃষ্টির কণ্ঠস্বর তাদের শক্তিকে তুলে নিচ্ছে। আমি একবার একটি পার্টিতে গিয়েছিলাম যেখানে একজন লোক খুব আনন্দের সাথে কথা বলছিল, কিন্তু যখন আমি তার সাথে কথা বললাম তখন আমি তার শক্তিতে শূন্যতা অনুভব করলাম। আমি তার সাথে গভীরভাবে কথা বলেছিলাম এবং সে আমাকে বলেছিল যে সে খুব দুশ্চিন্তায় আছে। আমার কাছের কারো সাথে বসুন এবং তাদের শক্তি অনুভব করার চেষ্টা করুন। তাদের শক্তি কি ইতিবাচক নাকি ভারী? আপনার অন্তর্দৃষ্টির উপর আস্থা রাখুন। এই অনুশীলন আপনাকে অন্যদের আবেগ বুঝতে পারদর্শী করে তুলবে। 6. প্রশ্ন জিজ্ঞাসা করে আরও গভীরে খনন করুন। সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করা মনের গভীরতা পড়ার জন্য একটি শক্তিশালী হাতিয়ার। প্রশ্নগুলি একজন ব্যক্তিকে তাদের মনের গভীরতা প্রকাশ করতে এবং প্রকাশ করতে বাধ্য করে। প্রশ্ন জিজ্ঞাসা করার সময় খোলামেলা এবং বিচারহীন প্রশ্নগুলি বেছে নিন। যেমন, আপনি এটি সম্পর্কে কি মনে করেন, বা এটি আপনার কেমন অনুভব করে। তাদের উত্তরগুলিতে লুকানো সূত্রগুলিতে মনোযোগ দিন। যদি কেউ কোনো প্রশ্ন এড়িয়ে যায়, তবে তারা কিছু লোকাচ্ছে। উদাহরণস্বরূপ, আমি একবার আমার বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম, তোমার নতুন প্রকল্প কেমন চলছে? সে অকপটে বলল, ঠিক আছে, কিন্তু আমি আরও গভীরভাবে অনুসন্ধান করে জিজ্ঞাসা করলাম, কোনো চ্যালেঞ্জ আছে কিনা। সে ব্যাখ্যা করল যে তার সময় ফুরিয়ে যাচ্ছে। কারো সাথে কথা বলার সময় একটি খোলামেলা প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং তাদের উত্তরের পিছনের আবেগ বোঝার চেষ্টা করুন। এই অনুশীলন আপনাকে তাদের মনের আরও গভীরে নিয়ে যাবে। 7. ধারাবাহিকভাবে অনুশীলন করুন এবং ধৈর্য ধরুন। মন পড়ার শিল্প রাতারাতি ঘটে না,
এটি অবিরাম অনুশীলন এবং ধৈর্যের ফলাফল। এই শিল্পে দক্ষতা অর্জন করতে আপনাকে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। মানুষের শারীরিক ভাষা, তাদের শক্তি এবং তাদের কথার প্রতি মনোযোগ দিন। আপনার অগ্রগতি লক্ষ্য করুন। যদি আপনি কারো অনুভূতি ভুল বোঝেন, তাহলে বিশ্লেষণ করুন যে আপনি কোথায় ভুল করেছেন। উদাহরণস্বরূপ, আমি প্রায়ই শুরুতে মানুষের শারীরিক ভাষা ভুল বুঝতাম, কিন্তু আমি প্রতিটি ভুল থেকে শিখেছি এবং এখন আমি সহজেই ছোট ছোট বিবরণ বুঝতে পারি।